জানমালের নিরাপত্তায় সন্ধ্যা থেকে ঢাকা সহ সারা দেশে কম্বাইন্ড পেট্রোলিং, গোয়েন্দা নজরদারির পাশাপাশি থাকবে চেকপোস্টও। পুরো ঢাকা এবং যে সমস্ত জায়গায় আমরা দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে, সেই সমস্ত জায়গায় আমরা পেট্রোল বাড়াবো। জায়গায় জায়গায় চেকপোস্ট বসে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি মনিটর করা হবে। বাংলাদেশ ভারত সম্পর্ক নির্ভর করছে দিল্লির উপর, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের $29 মিলিয়ন বিষয়ে নেই কোনো তথ্য। ডিসেম্বরে জাতীয় নির্বাচন হলে তফসিল অক্টোবরে, সুষ্ঠু ভোটের জন্য সরকারের কাছে ন্যূনতম সংস্কার প্রস্তাব পাঠাবে ইসি। জুন মানে আমি ধরে নিচ্ছি যে এটা হয়তো এপ্রিল হবে, কারণ মে জুন মাসে তো বর্ষাকাল, এই ইলেকশন হয় না। জুন মাসে সাধারণত আমাদের এখানে এই ধরনের বড় ইলেকশন হয় না। দেশ বাঁচাতে গণতন্ত্র ও ভোটের অধিকার ফেরাতে হবে বললেন তারেক রহমান। বিতর্কে জড়িয়ে স্বৈরাচারকে সুযোগ না দেওয়ার আহ্বান। এবং 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল, ব্রিফিংয়ে জানালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক। দর্শক, আমন্ত্রণ সংবাদ রাতে, শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। আপনাদের সঙ্গে থাকছি আমি তানজিয়া জুথি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনীগুলোকে নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রাত থেকেই পরিস্থিতির উন্নতি সবাই দেখতে পাবে বলে আশ্বস্ত করেন তিনি। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সন্ধ্যা থেকেই ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ এলাকায় শুরু হবে যৌথ বাহিনীর পেট্রোলিং। কক্সবাজার বিমান বাহিনীর ঘাঁটিতে হামলার বিষয়ে তথ্য চাওয়ারও কথা জানান তিনি। নাফিয়া ফারজানার প্রতিবেদনে আমরা বিস্তারিত জানব। দেশে বেড়েছে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা। এ নিয়ে জনগণের মাঝে বেড়েছে উৎকণ্ঠা। চলমান সন্ত্রাসী কার্যক্রম, নারী নিপীড়ন বন্ধ, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও নিরাপত্তার দাবিতে সরব বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠন। এমন পরিস্থিতিতে সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে বসে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি। সভা শেষে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সরকারের পদক্ষেপ তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পদত্যাগ দাবি প্রসঙ্গে তিনি বলেন, অনেকে তার জানাজাও পড়ে ফেলেছে। অপরাধ নিয়ন্ত্রণে সারা দেশে অপারেশন ডেভিল হান্ট চলছে জানিয়ে উপদেষ্টা জানান, রাতের পরিস্থিতি উন্নয়নে সন্ধ্যার পর থেকেই যৌথ পেট্রোলিংয়ে নামবে যৌথ বাহিনী। আমরা চাই না যে এই ধরনের একটা ঘটনা ঘটুক। এখন তাদের নির্দেশনা দিয়ে গেছি, আপনারা আজকে রাত্রে দেখবেন যে তাদের অ্যাক্টিভিটি অনেক বেড়ে গেছে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর অ্যাক্টিভিটি। আর রাজধানী সহ দেশের অপরাধপ্রবণ এলাকাগুলোতে টহলের পাশাপাশি চেকপোস্ট বসিয়ে তল্লাশি ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। পুরো ঢাকা এবং যে সমস্ত জায়গায় আমরা দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে, সেই সমস্ত জায়গায় আমরা পেট্রোল বাড়াবো। জায়গায় জায়গায় চেকপোস্ট বসে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি মনিটর করা হবে এবং চেকিংয়ের ব্যবস্থা করা হবে। কক্সবাজার বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ সুপার ও সিকিউরিটি এজেন্সির কাছ থেকে প্রতিবেদন চাওয়া হয়েছে। এই এজেন্সিগুলো তাদের কাছ থেকে আমরা রিপোর্টটা চাচ্ছি, তারা আমাদেরকে দিলে আপনারা জানবেন। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। কক্সবাজারে বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ নিয়ে মিথ্যা, বিভ্রান্তিকর ও অপতথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। এ সময় ইট পাটকেলের আঘাতে বিমান বাহিনীর 4 সদস্য ও শিহাব নামে এক যুবক গুরুতর আহত হয়। পরে আহত শিহাব হাসপাতালে মারা যায়। স্থানীয় প্রশাসন ও বিমান বাহিনীর সদস্যরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। কক্সবাজারে বিমান বাহিনী ও স্থানীয়দের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি অধিগ্রহণ নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে অপতথ্য না ছড়ানোর আহ্বান জানিয়েছে আইএসপিআর। দেশের বর্তমান পরিস্থিতি মোকাবেলায় দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্যদের বল প্রয়োগ না করে ধৈর্য নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার দুপুরে সাভার সেনানিবাসে বার্ষিক ফায়ারিং প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও সমাপনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। সেনাপ্রধান বলেন, প্রত্যেক সেনা সদস্যের পেশাগত উৎকর্ষতা অর্জনে ফায়ারিং দক্ষতা অত্যন্ত জরুরি। এর আগে শ্রেষ্ঠ 3 ফায়ারারকে পুরস্কার প্রদান করেন তিনি। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় 33 পদাতিক ডিভিশন, আর রানার্স আপ হয়েছেন 7ম ব্রিগেড ডিভিশন। আমরা বিভিন্ন কাজে ব্যস্ত আছি এখন। ইনেট টু সিভিল পাওয়ারের কাজে, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে আমরা ব্যস্ত।
দেশ ও জাতির জন্য এই কাজটা আমাদের করে যেতে হবে। আমি প্রথমে মনে করেছিলাম আমরা খুব তাড়াতাড়ি এই কাজটা শেষ করে সেনানিবাসে ফেরত আসতে পারবো, কিন্তু কাজটা দীর্ঘায়িত হচ্ছে। আমি জানি যে আমরা বহুদিন ধরে এই কাজটা করে যাচ্ছি, তো ধৈর্য রাখতে হবে এবং প্রফেশনালিজমের মাধ্যমে, পেশাদারিত্বের মাধ্যমে কাজটা সম্পন্ন করতে হবে। দেশ এবং জাতি, তোমাদের এই সার্ভিসটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং দেশ এবং জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই এবং দেশ একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে তা নির্ভর করছে ভারতের উপর। তবে শেখ হাসিনা ভারতে বসে বারবার বক্তব্য দেয়ায় দুদেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের করা মন্তব্যের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। যুক্তরাষ্ট্রের $29 মিলিয়ন বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই বলেও জানান তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর বাংলাদেশ ভারতের সম্পর্ক দিন দিন অবনতি হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয়, ভিসা স্থগিত, বাংলাদেশি দূতাবাসে উগ্রপন্থীদের হামলা, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে ঘিরে কয়েক দফায় তৈরি হয় উত্তেজনা। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে সে বিষয়ে বাংলাদেশকেই সিদ্ধান্ত নিতে হবে, সম্প্রতি এমন মন্তব্য করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এমন প্রেক্ষিতে সোমবার গণমাধ্যমের সঙ্গে কথা বলেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন, দুই দেশের মধ্যেই পরস্পরের বিরোধিতা আছে, তবে ভারতে বসে শেখ হাসিনার করা মন্তব্য উভয় দেশের সম্পর্কে বেশি প্রভাব ফেলছে। আশপাশ থেকে দু চারজন কি বললো না বললো সেটাতে মনোযোগ না দিয়ে আমরা বরং আমাদের সম্পর্ক ভালো করার চেষ্টা করি। এবং সম্পর্ক ভালো করতে গেলে তো আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী যে ওখানে ভারতীয় আতিথেয়তায় থেকে যে বিভিন্ন কথাবার্তা বলছেন, এগুলি তো আসলে ক্ষতিকর, সম্পর্কের জন্য ক্ষতিকর। ঠিক আছে, আমাদের অস্থিতিশীলতা বা এই ধরনের কিছুকে আমাদেরই সামাল দিতে হবে, কিন্তু ওনার বক্তব্য যে সেটাতে আগুনে ঘৃতাহুতি দিচ্ছে, এটা তো স্বীকৃত ব্যাপার, সবাই জানে এটা। বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে ভারতের গণমাধ্যম মিথ্যাচার করছে বলেও মন্তব্য করেন উপদেষ্টা। এই অভিযোগগুলি প্রধানত ভারতীয় মিডিয়ার যে বিকৃত একটা তথ্য প্রবাহ সৃষ্টি করেছে তার ভিত্তিতে এগুলি বিভিন্নখানে বিভিন্ন জন বলে বেড়াচ্ছে। আর তার থেকে বড় কথা হলো যে সংখ্যালঘু, বাংলাদেশের সংখ্যালঘু তো ভারতের বিষয় হতে পারে না। বাংলাদেশের সংখ্যালঘু বাংলাদেশ বিষয়, যেমন ভারতের সংখ্যালঘু কীরকম ট্রিটমেন্ট করা হচ্ছে সেটা ভারতের বিষয়। ভারত চিকিৎসা ভিসাও বন্ধ করলে বাংলাদেশ বিকল্প খুঁজে নেবে বলেও মন্তব্য করেন উপদেষ্টা। ভিসা অ্যাবসলিউটলি তাদের অধিকার, তারা যে কাউকে ভিসা না দিলে আমাদের কিছু বলার নেই, কিন্তু যখন ভিসা দেওয়া হচ্ছে না বা কমিয়ে দেওয়া হচ্ছে সাংঘাতিকভাবে, আমরা তো বিকল্প খুঁজে নেবই। এদিকে আফ্রিকায় বাংলাদেশের নতুন সম্ভাবনা শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আফ্রিকা অঞ্চলে কৃষি ও ওষুধ শিল্পে বিনিয়োগের সুযোগ আছে বাংলাদেশের। সেখানকার শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশ আরও ভূমিকা রাখবে বলেও জানান উপদেষ্টা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। বর্ষা এড়াতে ডিসেম্বরেই জাতীয় নির্বাচন নিয়ে ভাবছে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে অক্টোবরে তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানান সিইসি AMM নাসিরউদ্দিন। তিনি আরও জানান, জুনের আগে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয়। জাতীয় নির্বাচন ঘিরে কমিশন রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য চায় বলেও জানান তিনি। শিউরি রায়ের রিপোর্ট। সোমবার সকালে রাজধানী আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত হয় নির্বাচন কমিশন বিটের কর্মরত সাংবাদিকদের সংগঠন RFID নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান। এতে অংশ নিয়ে সিএসি AMM নাসিরউদ্দিন জানান, জুন মাসের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন করতে হলে 16 লাখ মৃত ভোটার ও 36 লাখ বাদ পড়া ভোটার নিয়ে নির্বাচন করতে হবে। তাই জুনের আগে কোনো ভোট সম্ভব নয়। তালিকায় নাম আছে, ওরা মারা গেছে। লেফট আউট ভোটার আমি দেখছি যে রাফলি 35 থেকে 36 লক্ষ। হ্যাঁ, 36 লক্ষ। এরা ভোটার হওয়ার বয়স হয়েছে অনেক আগে, কিন্তু ভোটার হয় নাই। আবার নতুন ভোটার যেগুলো আমরা আইডেন্টিফাই করেছি তাও বলে 14-15 লক্ষ হবে। 20 লক্ষ না, 20 লক্ষ। ডিসেম্বরে জাতীয় নির্বাচন করতে হলে অক্টোবর মাসে তফসিল ঘোষণা করা হবে বলেও জানান তিনি। ইলেকশন ডেটের প্রায় অন্তত 2 মাস আগে শিডিউল ডিক্লেয়ার করা লাগে। যদি ডিসেম্বরে হতে হয় আমাকে অক্টোবরের মধ্যেই শিডিউল ডিক্লেয়ার করতে হবে।
তিনি আরও জানান, সুষ্ঠু নির্বাচন করতে কমিশন ন্যূনতম সংস্কারের প্রস্তাব পাঠাবে সরকারের কাছে। 6টা কমিশনের সুপারিশের উপরে। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। অযাচিত বিতর্কে জড়িয়ে পতিত স্বৈরাচারকে ফিরতে সুযোগ না দিতে সবাইকে সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারলে সর্বনাশের খাঁজ থেকে দেশকে উঠিয়ে আনা সম্ভব বলেই মনে করেন তিনি। আর শত্রুরা বিএনপিকে উস্কানি দিচ্ছে অভিযোগ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সব কাজে সফল না হলেও অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। বিস্তারিত জানাচ্ছেন সাইফুল রিপন। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, নির্বাচনী রোডম্যাপ, পতিত স্বৈরাচারের বিচার সহ বিভিন্ন দাবিতে দেশজুড়ে নেয়া কর্মসূচির অংশ হিসেবে সোমবার ঢাকার অদূরে ধামরাইয়ে সমাবেশ করে বিএনপি। নির্ধারিত সময়ের আগেই নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশস্থল। প্রধান অতিথির বক্তব্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, নিজেদের লাভের জন্য সরকারের কিছু লোক নির্বাচন পেছাতে চায়। সরকার আসছে, আমরা এই সরকারের সব বিষয়ে সমর্থন করি না, তাকে আমরা কিন্তু ব্যর্থ হতে দিতে চাই না। আমরা চাই যে এই সরকারই যেন অবশ্যই এই নির্বাচনটাকে সম্পন্ন করতে পারে। আমাদের শত্রুরা বিভিন্ন রকম টোপ ফেলছে, টোপ ট্র্যাপ করছে, যেন আমরা উত্তেজিত হয়ে যাই, প্রবক হয়ে যাই, ওই আইন শৃঙ্খলা আমরা নষ্ট করি, নিজের হাতে সব তুলে নেই। আমরা যেন নিজের হাতে আইন শৃঙ্খলা তুলে না নেই। এদিকে খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে দল ও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা যত বেশি গণতন্ত্র প্র্যাকটিস করব, যত বেশি ভোটের প্রক্রিয়াটি আমরা প্র্যাকটিস করব, তত ধীরে ধীরে ভালো মানুষগুলো, যেই মানুষগুলোকে সমাজ চায়, সার্বিকভাবে বৃহৎ জনগোষ্ঠীর প্রয়োজন, সেই মানুষগুলো পর্যায়ক্রমিকভাবে সামনে চলে আসতে সক্ষম হবেন। আমরা যদি ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি বাংলাদেশের মানুষের, তাহলেই আমরা বাংলাদেশকে যেই সর্বনাশের যেই খাদের কিনারায় বাংলাদেশ চলে গেছে, সেখান থেকে ধীরে ধীরে আমরা উঠিয়ে আনতে সক্ষম হব। নিজেদের মধ্যে তর্ক বিতর্ক চালিয়ে পতিত স্বৈরাচারকে যাতে সুযোগ করে দেয়া না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান তারেক রহমান। আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা তর্ক বিতর্ক করতে গিয়ে দেশে এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, যাতে করে সেই স্বৈরাচার হোক অথবা এমন কেউ হোক যারা বাংলাদেশের ভালো চায় না, এমন কেউ সুযোগ পেয়ে যাক। অযাচিত তর্ক বিতর্ক করে জনগণ এবং দেশের স্বার্থ রক্ষা থেকে যাতে দূরে সরে না যায়। দেশের বেশিরভাগ মানুষ মনে করে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পাবে উল্লেখ করে তারেক রহমান বলেন, তাই বলে সে আশায় বসে না থেকে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে নেতাকর্মীদের প্রস্তুতি নিতে হবে। প্রত্যেকটি নেতাকর্মীকে সেই জন্য তৈরি হতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জামায়াত নেতা আজহারুল ইসলামকে দ্রুত মুক্তি দেয়া না হলে নিজেকে কারাগারে পাঠানোর দাবি জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এদিকে গণ অভ্যুত্থানে শাসকের পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের নৈতিক, প্রশাসনের এবং রাজনৈতিক পরিবর্তন সাধিত হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে সালমা জাহানের রিপোর্ট। জামাত নেতা আজহারুল ইসলাম আওয়ামী লীগের জুলুম নির্যাতনের শিকার হয়েও এখনো কারাগারে। দ্রুত তাকে মুক্তি দেওয়া না হলে নিজেকে কারাগারে পাঠানোর দাবি জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জে এক পথসভায় এই দাবি জানান তিনি। বাংলাদেশেও এখনো তার ঘাট থেকে জুলুমের বোঝা সরে নাই তিনি আমাদের প্রিয় ভাই এটিএম আজহারুল ইসলাম। ভাইকে ভিতরে রেখে আমি আর বাইরে থাকতে চাই না। সরকার যেন আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা করে। এরপর তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ হাফেজ বেলালের বাড়িতে গিয়ে তার পরিবারের খোঁজ খবর নেন এবং কবর জিয়ারত করেন। এদিকে সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ভাষা আন্দোলন থেকে গণ অভ্যুত্থান অপ্রতিরোধ্য বাংলাদেশ সেমিনারে যোগ দেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার।
এ সময় তিনি বলেন, গণ অভ্যুত্থানে শাসকের পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের নৈতিক, প্রশাসনের এবং রাজনৈতিক পরিবর্তন সাধিত হয়নি। রাজনৈতিক দল অথবা ছাত্র আন্দোলন যদি এমন একটা পরিস্থিতি তৈরি করতে পারে, সারা দেশের সব শ্রেণী পেশার মানুষ একটা সার্বজনীন আন্দোলনের রূপ নিয়ে কোন একটা বিশুদ্ধ একটা অন্যায় অসত্যের বিরুদ্ধে সংগ্রাম, একটা দাবির বিরুদ্ধে আন্দোলন করে সেখানে একটা কিন্তু পরিবর্তন ঘটে। দেশ রক্ষায় প্রয়োজনে আবারও রক্তপাতহীন বিপ্লব করতে হবে বলেও জানান মিয়া গোলাম পরোয়ার। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। আগামী 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করবে ছাত্র দলের নতুন দল। বিকেল 3টায় জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে হবে এই আত্মপ্রকাশ অনুষ্ঠান। সোমবার রাতে রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে এসব তথ্য জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। জানান, 5 অগস্ট যে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে সড়কে ছাত্র জনতা নেমে এসেছিল, সেই স্বপ্ন পূরণের লক্ষ্য নিয়েই এই নতুন দল কাজ করবে। জুলাই অভ্যুত্থানে প্রাণ হারানো হাজারো শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আগামী প্রজন্মকে নতুন বাংলাদেশ উপহার দেওয়ার কথা জানান আসন্ন দলটির সম্ভাব্য শীর্ষ নেতারা। তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এখনো পদত্যাগ করেনি, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। বলেন, সকল সরকারি প্রতিষ্ঠানের প্রত্যেক স্তরে ডিসিশন মেকিং এ ফাইলিং চালু করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া তৃতীয় পক্ষকে বড় প্রকল্পগুলো ইভ্যালুয়েশন করার আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে। তিনি আরও জানান, জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে, নয়তো আগামী বছরের মধ্যে মার্চের মধ্যে হবে। প্রধান উপদেষ্টা আলজেরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন বলেও জানান তিনি। সরকারের প্রত্যেক স্তরে ডিসিশন মেকিং এ ফাইলিং চালু করার সিদ্ধান্ত হয়েছে। আমাদের কাছে ইনফরমেশন এখন পর্যন্ত তথ্য উপদেষ্টা উনি পদত্যাগ করেননি। জাতীয় সেনা দিবস অতি দ্রুত সংশোধন করে গ শাখা থেকে ক শাখায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন বিডিআর বিদ্রোহ নয়, বিডিআর হত্যাকাণ্ড হয়েছে। এ সময় দেশব্যাপী চুরি, ছিনতাই, চাঁদাবাজি, ধর্ষণ ও ছিনতাইয়ের দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান তিনি। বিএনপিকে বর্তমান সরকারকে সহযোগিতা করারও আহ্বান জানান তিনি। ইনকিলাব মঞ্চ সরাসরি কোনো রাজনৈতিক দলে অংশগ্রহণ করবে না, তবে জুলাই গণ অভ্যুত্থানকে বাঁচিয়ে রাখতে রাজনীতি করবে বলে জানান শরীফ ওসমান হাদি। শুধু জুলাইকে বাঁচিয়ে রাখবার জন্য আপাতত আমরা ইনকিলাব মঞ্চ কোনো সরাসরি রাজনৈতিক দলে অংশগ্রহণ করব না। আমরা 2025 জুড়ে আমরা রাজনীতি করব, তবে দলীয় রাজনীতি না। আমরা করব জুলাইয়ের রাজনীতি, ইনসাফের রাজনীতি। আপাতত এমন একটা অবস্থায় থাকতে চাই যাতে দেশপ্রেমিক মানুষরা যদি ঝগড়াও লাগায় তাদেরকে যেন এসে ডেকে বসিয়ে মিলমিশ করতে পারি এবং জুলাই যাতে হারিয়ে না যায় সেই কাজগুলো সবাইকে নিয়ে করতে পারি। 8 ঘন্টায়ও নিয়ন্ত্রণে আসেনি রাঙামাটির সাজেক ভ্যালিতে লাগা আগুন। এরই মাঝে পুড়ে গেছে প্রায় 150টি রিসোর্ট কটেজ। আগুন নিয়ন্ত্রণে স্থানীয়দের পাশাপাশি কাজ করছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা। সহকর্মী মিশু মল্লিকের রিপোর্ট জানাচ্ছেন আপন অপু। ছড়িয়ে পড়ছে আগুনের লেলিহান শিখা, চিৎকার ছোটাছুটি পর্যটকদের। আগুনের এই ভয়াবহতা রাঙামাটির পর্যটন উপত্যকা সাজেক ভ্যালির। সোমবার দুপুরে রুইলুই এলাকার অবকাশ কটেজে আগুন লাগে, এরপর ছড়াতে থাকে চারপাশে। একে একে পুড়ে ছাই 150টির মতো রিসোর্ট, কটেজ ও ঘরবাড়ি। প্রথম সাইড সাজেক রিসোর্ট পর্যন্ত যত রিসোর্ট আছে সবকিছু পুড়ে ছারখার হয়ে গেছে। আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসে স্থানীয়রা। স্থানীয় ফায়ার স্টেশন না থাকায় রাঙামাটি, দিঘিনালা ও খাগড়াছড়ি সদর থেকে আসে ফায়ার সার্ভিসের কর্মীরা। সেনাবাহিনীর সহায়তায় হেলিকপ্টার নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে বিমান বাহিনীও। রাঙামাটির জেলা প্রশাসক জানিয়েছেন, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো যাচ্ছে না। নিউজ ডেস্ক, দেশ টিভি।
সারা দেশের সব অবৈধ ইট ভাটা 4 সপ্তাহের মধ্যে ঘুরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় 17 মার্চের মধ্যে 8 বিভাগীয় কমিশনারের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। শুনানিতে হাইকোর্ট বলেন, দেশের পরিবেশ রক্ষায় প্রশাসন ব্যর্থ, পরিবেশ রক্ষায় আইনের কঠোর প্রয়োগ করতে হবে। এর আগে দেশে লাইসেন্সবিহীন অবৈধ ইট ভাটার কার্যক্রম বন্ধে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের 2022 সালের এক রিট আবেদনের প্রেক্ষিতে 8 বিভাগীয় কমিশনারকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন হাইকোর্ট। সারা দেশের অবৈধ ইটভাটা বন্ধের জন্য এইচআরপিবির পক্ষ থেকে আমরা একটা লিগ্যাল ফাইট চালাচ্ছি কয়েক বছর ধরে, এবং তারই ধারাবাহিকতায় সর্বশেষ আদালত নির্দেশ দিয়েছিলেন 3 ডিভিশনাল কমিশনার, 3 জেলা প্রশাসক, 2 ইউনো, এই 8 জনকে আদালতের সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছিলেন। কেন আমরা আদালতে এর আগে দেখেছিলাম যে ওনাদের ইনঅ্যাকশনের কারণে অবৈধ ইটভাটাগুলো তার এলাকাগুলো চলছে। আজকে যারা উপস্থিত হয়েছেন 8 জন, তাদেরকে বলেছেন তারা ফুল কমপ্লায়েন্স দিয়ে আগামী 17ই মার্চ আদালতে তাদের পূর্ণাঙ্গ রিপোর্ট দিবেন যে তার এলাকার মধ্যে সমস্ত অবৈধ ইটভাটাগুলো তারা ধূলিসাৎ করেছেন। ইন্টার্ন চিকিৎসকদের 5 দফা দাবিতে চলা কর্মসূচিতে দেশের কয়েকটি মেডিকেল কলেজ হাসপাতাল প্রায় অচল অবস্থা দেখা দিয়েছে। ইন্টার্নরা কাজে যোগ না দেয়ায় ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম। এতে চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা। এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। সহকর্মীদের পাঠানো তথ্য ও চিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া চিকিৎসক স্বীকৃতি দেওয়া বন্ধ সহ 5 দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। রোববার সকাল 8টা থেকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের সব ওয়ার্ডে দায়িত্ব পালন থেকে বিরত রয়েছেন ইন্টার্নরা। এতে ব্যাহত হচ্ছে ভর্তি রোগীদের চিকিৎসা সেবা। তবে আন্দোলনের আওতামুক্ত রয়েছে জরুরি বিভাগ, অপারেশন সেবা ও বহির্বিভাগ। কর্মসূচির একাত্মতা জানিয়ে ক্লাস পরীক্ষা বর্জন করেছে অন্য বর্ষের শিক্ষার্থীরা। এদিকে দ্বিতীয় দিনের মতো ক্লাস বর্জন করে বিক্ষোভ করেন ময়মনসিংহ মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা। পরে অধ্যক্ষ বরাবর স্মারকলিপি দেন তারা। 5 দফা পূরণ না হলে বুধবার থেকে একাডেমিক শাটডাউন কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলের দিকে ওরা ডাক্তারদের নাম ট্যাগ ব্যবহার করে ওরা চিকিৎসা দিচ্ছে। মানে আমাদের দাবি এটাই, এমবিবিএস এবং বিডিএস ছাড়া কেউ ডাক্তার ডিগ্রি ব্যবহার করতে পারবে না। চরম একটা সংকটপূর্ণ পরিস্থিতিতে যাচ্ছে। এখানে ডাক্তারদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চালানো হচ্ছে। তাদের দাবি দেওয়া এগুলো সবই অযৌক্তিক। এগুলোর বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান নিচ্ছি এবং এগুলো আমরা কোনোভাবেই মেনে নিব না। আমরা সিভিল সার্জনের কাছে যাব, আর সিভিল সার্জনের কাছে যে আমাদের যে দাবিগুলো সে সম্পর্কে বলবো। এদিকে রোগীদের জিম্মি নয় বরং জরুরি রোগীর বিষয়ে বিশেষ ব্যবস্থায় চিকিৎসা দেওয়ার কথা জানিয়ে দাবি আদায়ে আন্দোলন অব্যাহত রাখার কথা জানান রংপুর মেডিকেলের ইন্টার্নরা। এ সময় মেডিকেল থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করেন তারা। আমাদের গ্রামে গঞ্জে বিভিন্ন মানুষকে চিকিৎসার নামে প্রতারণা করতে হবে। আলাদা স্বাস্থ্য কমিশন গঠন ও চিকিৎসক সংকট দূর করতে নতুন করে 10,000 চিকিৎসক নিয়োগ সহ 5 দফা দাবি আন্দোলনকারীদের। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি BUBT এর 6ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ঢাকার শেরে-ই-বাংলা নগরের BCFCC-তে জাতীয় সঙ্গীত পরিবেশন ও পবিত্র ধর্মগ্রন্থগুলো থেকে পাঠের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ে চ্যান্সেলরের প্রতিনিধি হিসেবে সমাবর্তনে সভাপতিত্ব ও গ্রাজুয়েটদের ডিগ্রি প্রদান করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর SMA ফায়েজ। সমাবর্তনে BUBTর উপাচার্য অধ্যাপক ডক্টর ABM শওকত আলী স্বাগত বক্তব্য রাখেন। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন BUBT বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল হুদা সহ আরও অনেকে। সমাবর্তনে কৃতী শিক্ষার্থীদের স্বর্ণপদক ও ক্রেস্ট প্রদান করা হয়।